বিসমিল্লাহির রহমানির রহিম। রূপসা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজবিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলি মানুষ মানুষের জন্য। দীর্ঘকালীন অতিমারি করোনার ফলে অধিকাংশ নিম্ন আয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ। আমাদের দেশের মানুষের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর কয়দিন পরেই। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারবে, হতে পারে সেটা আর্থিকভাবে, হতে পারে খাদ্য সামগ্রী দিয়ে অথবা পোশাক দিয়ে সহায়তার হাত প্রসারিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় শ্রেণী কার্যক্রমের এ পর্যায়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান, তোমাদের অত্যন্ত প্রিয় একটি বই সমাজবিজ্ঞান। সেই সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়। ইতিমধ্যে আমরা 3টি অধ্যায় শেষ করেছি। আজকে ৪র্থ অধ্যায় ক্লাস নেব। ৪র্থ অধ্যায়ে যেটি আছে বিজ্ঞানের মৌল প্রত্যয়, বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি। তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষ। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো রয়েছে, যেরকম সমাজ, সম্প্রদায়, সংঘ, দল, গোষ্ঠী, লোকাচার, লোকরীতি, সভ্যতা, সংস্কৃতি, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা, বিভিন্ন প্রত্যয় রয়েছে। এই প্রত্যয়গুলো এত গুরুত্বপূর্ণ যে একটা থেকে আরেকটা যদি তোমাদেরকে বুঝতে হয়, তাহলে প্রত্যেকটা প্রত্যয়ের আলাদা আলাদা ইন্ডিকেটরস তোমাদেরকে মনে রাখতে, যে ইন্ডিকেটরস দিয়ে তোমরা একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবে। আমি সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রত্যয় সমাজ, সেই সমাজ নিয়ে আলোচনা করব। সমাজ আমরা ছোটোকালেই পড়ে আসছি, কিন্তু আজকে আমরা একটু ব্রড বেস আলোচনা করব, ব্যাপকভাবে আলোচনা করব। যে 3টি শিক্ষণফল আমি রেখেছি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রথম যে শিক্ষণফলটি আছে, সমাজ প্রত্যয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। তোমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে দৈনন্দিন জীবনে, সেগুলো দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে। সমাজ প্রত্যয়ে যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেগুলো বর্ণনা করতে পারবে। সমাজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো ছাড়া সমাজ হয় না, সেগুলো অবশ্যই দরকার। সেই শর্তগুলো কি বা বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো তোমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আছে, সমাজ বিবর্তনের ধারা বিশ্লেষণ করতে পারবে। সমাজ একটা পর্যায় অতিক্রম করে ধাপে ধাপে এই পর্যায়ে এসেছে, কোন কোন ধাপ অতিক্রম করে, সেগুলো তোমরা বিস্তারিত জানতে পারবে আজকের এই ক্লাস শেষে। এখন আমরা সোসাইটি নিয়েই আলোচনা করব, সমাজ নিয়ে আলোচনা করব, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রত্যয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই সমাজ যদি বুঝতে পারি, তাহলে আস্তে আস্তে অন্য অন্য যে প্রত্যয়গুলো আছে, সেগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সোসাইটি প্রত্যয়টি কিভাবে আসছে আমরা সেটা জানব। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। বাংলা সমাজ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ সোসাস থেকে এসেছে, যার অর্থ পারস্পরিক সহযোগিতা বা বন্ধুত্ব। অতএব সমাজ বলতে সংঘবদ্ধ জনসমষ্টিকেই বোঝায়। সমাজ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, যেগুলো বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে সংজ্ঞায়িত করেছেন, সেগুলো আমরা আলোচনা করব। এই সংজ্ঞাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সমাজবিজ্ঞানী জিন্সবার্গ তার ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থে সোসাইটির সংজ্ঞা দিতে যেয়ে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে সমাজ সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের দ্বারা মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত। জিন্সবার্গ তার সোশিওলজি গ্রন্থে সোসাইটির সংজ্ঞা দিতে যেয়ে বলেন, মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ, সংগঠিত এবং অসংগঠিত, সচেতন এবং অসচেতন, সহযোগিতা এবং দ্বন্দ্বমূলক সব সম্পর্কই হলো সমাজ। ম্যাককাইভার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা দিয়ে সমাজের সংজ্ঞা দিতে যে তার সোসাইটি নামক গ্রন্থে এভাবে বলেছেন, সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। সমাজ হচ্ছে একটা সমাজ জালের মতো, এবং এটা সবসময় পরিবর্তনশীল। সমাজ কি কোনো সময় একটা জায়গায় স্থির নয়, প্রতিনিয়ত পরিবর্তনশীল। এবং পেজ যেটা বলছেন যে ওয়েব অর্থ হচ্ছে জাল। জালটা কি, জাল কিভাবে তৈরি হয়? জাল কিভাবে হয়? একটা সুতোর সাথে আর একটা সুতোর গিট বা সংযুক্তির মধ্য দিয়ে কি হয়, একটা জাল তৈরি হয়। সেই জালটা কি হয়, প্রথম থেকে মধ্যে এবং শেষ অবধি পর্যন্ত একটা সংযুক্ত থেকেই যায়। মূল কথা হচ্ছে কি, যে প্রত্যেকটা সুতোর সাথে প্রত্যেকটা সুতো সংযুক্তি রয়েছে। সমাজেও কিন্তু ওই জালের মতোই সংযুক্তি রয়েছে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন থাকতে হবে, সামাজিক সম্পর্ক থাকতে হবে, রিলেশনশিপ থাকতে হবে। তারপরে এখানে কি, রিলেশনশিপের বিপরীত আইডিয়াটা কি, কনফ্লিক্ট যখন থাকছে, তখন কিন্তু দেয়ার ইজ নো সোসাইটি।
যেখানে কনফ্লিক্ট আছে সমাজ সেখানে বিল্ড আপ করে না, সেখানে মূলত সমাজ হতে গেলে কোঅপারেশন থাকতে হবে। ফর এক্সাম্পল আমরা বিভিন্ন সময় 16ই ডিসেম্বর, তারপরে হচ্ছে 26শে মার্চ, আবার 21শে ফেব্রুয়ারিতে একটা বিভিন্ন রাষ্ট্রীয় যে দিবসগুলো পালন করা হয় সেটা আমরা বৌদ্ধভূমিতে যাই, স্মৃতিসৌধে যাই, তাই না? সেখানে একই সাথে বহু লোক সমবেত হয়। হ্যাঁ, সেখানে কি একই এজের লোক থাকে না, ভিন্ন এজ থাকে, ভিন্ন ড্রেস থাকে, ভিন্ন পেশার লোক থাকে, ভিন্ন কালচারের লোক থাকে, ভিন্ন মানসিকতার লোক থাকে। ওখানে কি সবাই একই উদ্দেশ্যে যাচ্ছে, একইভাবে একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, কিন্তু তাদের মেন্টালিটি কিন্তু সবার একরকম না, কিন্তু সবাই একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে, সবাই সামনের দিকে এগোচ্ছে। দিস ইজ সোশ্যাল অ্যাক্টিভিটিস। সোশ্যাল অ্যাক্টিভিটিস মিনস সোশ্যাল রিলেশনশিপ। তাহলে যখন আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস বলছি তখন আমরা কি বোঝাচ্ছি? সোশ্যাল অ্যাক্টিভিটিস মিনস গ্রুপ অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস মিনস কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস মিনস কোঅপারেশন। তবে আমাদের মনে রাখতে হবে যে এত কিছু মিলাই কিন্তু সোসাইটি তৈরি হয়। তো সোশিওলজিতে এত প্রিসাইজ ফর্মে সোসাইটি শব্দটি ব্যবহার করা হয় না। পৃথিবীতে এমনও অনেক সোসাইটি আছে যেখানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফিজিক্যাল যে কানেক্টিভিটি সেটা নাই, তারপরও তারা নিজেদেরকে সোসাইটি বলে দাবি করে। সোসাইটির মধ্যে ছোট ছোট গ্রুপ থাকতে পারে, যেরকম আমরা এরকম বলতে পারি যে সোসাইটির মধ্যে একটার সাথে আরেকটা এরকম গ্রুপ থাকতে পারে, এরকম এগুলো পরস্পরের সাথে কানেক্টেড থাকবে, ফলে এখনই সমাজ একটি কাঠামোগত রূপ লাভ করবে। শিক্ষার্থী, এটা গ্রামের ক্ষেত্রে হতে পারে, ক্ষুদ্র পাড়ার ক্ষেত্রে হতে পারে, আবার এটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও হতে পারে। এরপরে যেটি আছে সমাজ প্রত্যয়, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু জানবো। সমাজের বৈশিষ্ট্য, সমাজ হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো না থাকলে আমরা তাকে সমাজ বলতে পারি না। যেরকম প্রথম যে একদল মানুষ, সমাজ হতে গেলে কি হবে? একদল মানুষ থাকতে হবে, কালেকশন অফ পিপুল থাকতে হবে। হ্যাঁ, যে হতে পারে সেটা 100, 500, 700, 1 কোটি, 500 কোটি। ইন্ডিয়াকে আমরা সোসাইটি হিসেবে কাউন্ট করতে পারি, আবার একটা পাড়াকে কাউন্ট করতে পারি, তারপরে বাংলাদেশকে কাউন্ট করতে পারি, চীনার মতো একটা বড় রাষ্ট্রকেও আমরা একটা সোসাইটি হিসেবে কাউন্ট করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক, মিউচুয়াল রিলেশনশিপ। এটা কীরকম? যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকতে হবে, একজনের সাথে আরেকজনের সংযুক্তি থাকতে হবে। তাহলে আমাদের সমাজ হতে গেলে অবশ্যই পারস্পরিক সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে আরেকজনের সবসময় যে কথা বলে বোঝাতে হবে এমন কিন্তু না। আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসে বসে আছো, এর মধ্যে একজন আরেকজনকে কি করে আস্তে করে টোকা দিলে, ছোট্ট করে টোকা দিলে যাতে আমি দেখতে না পাই, তুমি তার উত্তরে কি করলে? তার চোখের দিকে তাকালে করলে। তুমি কি মিন করলে? যে তুমি আস্তে করে কলমটা আগিয়ে দিলে, বা তুমি এমন একটা বিশেষ ভঙ্গিতে তুমি তার দিকে তাকালে যে তুমি যেটা চাচ্ছ সেটা বুঝতে পেরেছে, এবং কি করলে? আস্তে করে কলমটা আগিয়ে দিলে, যার ফলে কি হলো? তুমি যে কথাটা বলছো তোমার বন্ধু সেটা বুঝতে পারছে। সমাজ হওয়ার জন্য যে সব সময় কথা বলার যে শর্তটি সেটা কিন্তু নাও থাকতে পারে, ভাবের আদান প্রদান বা ইন্টারভিউ থাকতে হবে মা। এক্ষেত্রে তুমি যদি অন্য কোনো একজন মানুষের সাথে, অপরিচিত একজন মানুষকে যদি তুমি টোকা দাও, সেক্ষেত্রে কিন্তু সে তোমার যে কোনো রেসপন্স করবে না, বা তুমি যেটা বলছো সে কিন্তু সেটা বুঝবে না, বরং আরও উল্টো করে কি করবে? মাইন্ড করবে। তোমার বন্ধু কিন্তু মাইন্ড করলো না, কারণ তুমি যে ওকে তুমি বুঝিয়েছো যেটা, সে কিন্তু সেটা বুঝেছে। এটাই হচ্ছে ইন্টারাকশন। এই প্রসেস অফ ইন্টারাকশনের মধ্য দিয়েই কিন্তু রিলেশনশিপটা আগায়। মানে আর এই রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করে সেগুলো নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এমন হচ্ছে যে তোমার বন্ধুরা বা তোমরা একসাথে কয়েকজন বন্ধুরা বসে গল্প করছো, ওর মধ্যে থেকে কেউ একজন কি করলো? যে তোমাদের হাসানোর জন্য একটা চমৎকার গল্প বললো। তোমরা গল্পটা ভালোভাবে শুনলে, কেউ খুব ভালো রেসপন্স করলে, তাকে অ্যাপ্রিসিয়েট করলে, কিন্তু ওর মধ্যে থেকে একজন কোনো রেসপন্স করলে না বা তাকে অ্যাপ্রিসিয়েট করলে না। সে কিন্তু ঠিকই মার্ক করছে যে আমি এত সুন্দর একটা গল্প বললাম ওদেরকে মজা দেওয়ার জন্য, কিন্তু ও আমার কথায় কোনো রেসপন্স করলো না কেন? এটা তোমার মনে হতে পারে। তখন তুমি মনে মনে ভাবতে পারো যে ঠিক আছে, ওর পছন্দ নাই হতে পারে, কিন্তু আমাকে খুশি করার জন্য হলেও তো কিছু একটা বলতে পারতাম। ঠিক আছে, ও তো আমার এ ব্যাপারে কোনো রেসপন্স করলো না, এরপরে ও যখন কোনো কিছু করবে আমি ওর বিষয়টা সাড়া দিব না। এরকম এটা হচ্ছে ভাবের আদান প্রদান, এইভাবে চলতে থাকে। দিস ইজ কল ইন্টারেকশন।
প্রত্যেক সময় কিন্তু আদান প্রদান হচ্ছে, একটার কাউন্টারে আরেকটা হচ্ছে। এর নামই হচ্ছে প্রসেস অফ ইন্টারেকশন। এটা কিন্তু এইভাবেই অগ্রসর হতে, তাহলে সমাজ হতে হলে প্রথমে হচ্ছে ইন্টারেকশন, দেন রিলেশনশিপ, দেন সোসাইটি, দেন কোঅপারেশন। তারপর আছে সহযোগিতা, কোঅপারেশন। কোনো ব্যক্তির কাঙ্ক্ষিত কাজ হাসিলের জন্য সহযোগিতা করা, এটাই হচ্ছে কোঅপারেশন। উদাহরণ দিই যে সহযোগিতার ব্যাপারটা, যে তুমি বাসে বসে আসো, বাসে 2টা সিট, সেক্ষেত্রে দেখা গেল তুমি খুব রিল্যাক্সে বসে আসো, পাশের সিটে কেউ নাই, তুমি খুব রিল্যাক্সে বসে আসো, হঠাৎ করে একজন উঠে আসলো, উঠে তোমার পাশের সিটটা খালি আছে, বসতে আসলো। তুমি কি করলে? চট করে নিজেকে গুটিয়ে নিলে এবং তাকে বসার সুযোগ করে দিলে, এবং সে বসলো, এবং সে কিন্তু তখনই বুঝতে পারছে তুমি তাকে দারুণভাবে ওয়েলকাম করছো, এবং যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে থাকবে সে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে চমৎকার কোঅপারেশন করবে। সে তোমার হাত থেকে কোনো কিছু একটা পড়ে গেল, চট করে সে কী করলো, তুমি নিচু হওয়ার আগেই কিন্তু সে তোমার হাত থেকে যে জিনিসটা পড়ে গেল সেটা উঠিয়ে দিল। এটাই হচ্ছে কোঅপারেশন। তার মানে কি, তুমি তাকে ভালোভাবে রিসিভ করছো বলেই সে কিন্তু প্রতিটা সময় তোমার সাথে ভালো আচরণ করছে, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে, এবং যতটুকু সময় তোমরা জার্নিতে থাকবে, জার্নিতে ততক্ষণ পর্যন্ত সে চমৎকার কোঅপারেশন করবে। কি আছে? একজনের উপর নির্ভরশীলতা। একজনের উপর, গত কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখছিলাম যে বাড়ির যাওয়ার জন্য সে বাড়ির কোনো রাস্তা নাই, আরেকজনের বাড়ি দিয়ে যেতে হয়, বা আরেকজনের বাড়ির উপর দিয়ে, জমির উপর দিয়ে তার বাড়িতে যেতে হয়। এখন এইটার জন্য বেশ একটা ঝামেলা তৈরি হচ্ছে। সে চাইলে তার রাস্তা বন্ধ করে দিতে পারে, তার বাড়িতে যাওয়া বেশ কঠিন হয়ে যাবে। এখন এরকম যদি হয়, সেক্ষেত্রে কি, যে আমি তোমার বাড়ির উপর দিয়ে যাব, কিন্তু তোমাকে আমি অন্য আর একটা সুযোগ দিব। কি, তুমি যখন গাড়িতে করে ধান নিয়ে আসবে, আমার জমির উপর দিয়ে তোমার ধান নিয়ে আসতে হবে, সেই সুযোগটা আমি তোমাকে দিব। এইটাই হচ্ছে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এইটাই কিন্তু হচ্ছে ওর জন্য খুবই দরকার। যে যখন কোনো কারোর সোর্স থাকে না, তখন কিন্তু বিকল্প যে এই প্রতিবন্ধকতাগুলো তৈরি করছে তাকে কিন্তু আর একটা সুযোগ না দিলে সে কিন্তু সেই অন্য একটা সুযোগ কিন্তু আমাকে দিবে না, এরকম একটা ব্যাপার। এরপরে কি আছে? ওন কালচার, বা যে সংস্কৃতি, এক ধরনের সংস্কৃতির কথা বলছি। এই সংস্কৃতির কথা যদি বলি, যে একই ধরনের সংস্কৃতি সব জায়গায় বিদ্যমান, এরকম একটা ব্যাপার। যে আমরা আগে ছোটোবেলায় দেখেছি যে পহেলা বৈশাখ বা হ্যাপি নিউ ইয়ারগুলোতে মানে এতটা জাঁকজমকভাবে সেলিব্রেট করা হতো না, বা পয়লা বৈশাখে নতুন ড্রেস কেনা। আগে দেখেছি কি যে শুধু মিষ্টি কিংবা হালখাতা করতে বাড়িতে মিষ্টি আনতে, কিন্তু এখন কি গ্রাম শহর সব জায়গাতেই পিকনিক করা হচ্ছে, নতুন ড্রেস পরা হচ্ছে। এটা কি? ওন কালচার, একই ধরনের কালচার সব জায়গায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কি আছে? সমরূপতা, লাইকনেস। এটাকে যদি তুমি আরও প্রিসাইজ ফর্মে বলতে চাও, উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হবে বিষয়টি। খাবারের উদ্দেশ্য কি? ক্ষুধা পূরণ এবং শক্তি উৎপাদন করা। খাবারের উদ্দেশ্য তো এটাই, কিন্তু আমরা ভাত খাই, আমাদের বাংলাদেশের মানুষ ভাত খায়, ইন্ডিয়ার মানুষও ভাত খায়, তারপরে হচ্ছে চায়নাতেও অনেক জায়গায় ভাত খায়। তো এই যে ভাত খাওয়ার ব্যাপারটা, আমাদের বাংলাদেশের মানুষ একভাবে খায়, ভাত সবাই খায়, কিন্তু এক এক জায়গার খাবারের টেস্ট এক এক রকম, এক এক জায়গার খাবার তৈরি করার সিস্টেম এক এক রকম, ভিন্ন ভিন্ন টেস্ট, ভিন্ন ভিন্ন রান্না করা, ভিন্ন পরিবেশন করা। দিস ইজ লাইকনেস বা দিস ইজ টেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো সমরূপতা কি, যে একই রকম বিষয় কিন্তু এক এক জায়গার সিস্টেম বা এক এক ভিন্ন ভিন্ন এর রূপ রয়েছে। যে শিক্ষার্থীরা, সমাজ হওয়ার জন্য একদল মানুষ ঠিক আছে, কিন্তু এই যে কথা শর্তগুলো, বৈশিষ্ট্যগুলোর কথা আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম কয়েকটি অবশ্যই থাকতে হবে, আর অন্যগুলো কিছু নাও থাকতে পারে সমাজ হওয়ার জন্য। তো সেই জন্য সোসাইটি হওয়ার জন্য অবশ্যই রিলেশনশিপ থাকতে হবে, কোঅপারেশন থাকতে হবে, গ্রুপ থাকতে হবে। এমন কিছু না থাকলে সোসাইটি বিল্ড আপ করবে না, সমাজ তৈরি হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সমাজের বিবর্তন। সমাজ যে এই বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে এই পর্যায়ে আসছে, এই যে এখন যে সোসাইটিতে বিলং করছি, সেটা কিন্তু অর্থাৎ সমাজ গ্র্যাজুয়ালি এগিয়ে আসছে। এই যে ধারাবাহিকভাবে আসার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি ইভলিউশন অফ সোসাইটি। ইভলিউশন অফ সোসাইটিকে আমরা কয়েকটিভাবে ভাগ করেছি। সমাজ বা খাদ্য সংগ্রহ অর্থনীতি, এর ইংরেজি শব্দ হচ্ছে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি।
এটিকে আমরা বলি একেবারে আর্লি স্টেজ। এই স্টেজে মানুষ খাদ্য সংগ্রহ করতে খাদ্য উৎপাদন করতে পারতো না, খাদ্য সংগ্রহ করে খেত। সেটা কিভাবে? প্রকৃতি থেকে, নেচার থেকে হতে পারে, সেটা বন থেকে, পুকুরে, নদী থেকে মাছ সংগ্রহ করে কিংবা ফলমূল সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত। পশু শিকার করে তারা খাদ্য সংগ্রহ করত। এই সময় মানুষ ছোট 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 দলে বিভক্ত হয়ে বসবাস করত এবং একটা দীর্ঘদিন একই জায়গায় অবস্থান করতো না। একটা জায়গায় খাদ্য সংগ্রহ করার পর খাদ্য শেষ হয়ে যাওয়ার পরে তারা পায়ে হেঁটে আবার অন্য একটা জায়গায় খাদ্য সংগ্রহ করতে যেত এবং সেখানে কিছুদিন স্টে করার পরে অন্য আর একটা জায়গায় যেত। এইভাবে তারা খাদ্য সংগ্রহ, এদেরকে আমরা বলে থাকি নোমানিক সোসাইটি। এই নোমানিক সোসাইটি আমাদের দেশেও আছে, বেদের সম্প্রদায়, এবং বিশ্বের অন্যান্য জায়গাতেও আছে। দেখা যাচ্ছে পশু চারণ করছে, সে জায়গায় খাবার শেষ হয়ে গেলে সেই পশুদেরকে নিয়ে আরেকটা জায়গায় শিফট হয়ে যাচ্ছে। এরকম এই যে আদিম সমাজ, এই সময় মানুষের খাদ্যের সংকট ছিল বলে মানুষ তো ছোট ছোট যে দলে বিভক্ত হয়ে বসবাস করতো, যাতে কম খাদ্য লাগে এবং কম খাদ্য, যেদিন তারা খাবার পেত, ওই যে প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করতে পারলে সবাই খাবার খেত, আর যেদিন সংগ্রহ করতে না পারতো সবাই মিলে উপবাস থাকতো। শিক্ষার্থী, এরপরে যেটি আছে পশুপালন সমাজের ইংরেজি শব্দ আছে প্যাস্টোরাল সোসাইটি। এই সোসাইটিতে মানুষ পশু পালন করতে শুরু করে এবং তারা দেখলো যে কিছু পশুকে পোষ মানানো সম্ভব, বা পোষ মানালে খাদ্যের নিরাপত্তা আসবে, এরকমটা মনে করে তারা পশুদের পোষ মানাতে শুরু। এই সময় সমাজের মতো না, হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটির মতো না, সেই সময় তো একেবারেই খাদ্যের কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু পশুপালন সমাজে খাদ্যের কিছুটা নিরাপত্তা পেতে শুরু করে এই সমাজের মানুষ। এই সমাজে ফুড সিকিউরিটি কিন্তু কিছুটা হলেও বেড়ে যায়। যখনই ফুড সিকিউরিটি বেড়ে যায় তখন জনসংখ্যা বৃদ্ধি পায়, বড় বড় দল গঠিত হলো, পরিবার, গোত্র, উপজাতি সব কিছু গঠিত হলো এই সমাজে, পশুপালন সমাজে। তারপর কি আছে? উদ্যান কৃষি, হর্টিকালচার সোসাইটি। এই সোসাইটিতে আমরা জানি প্রথম চাষ পৃথিবীতে শুরু করেছে নারীরা। কিভাবে সেটা? নারীরা বিভিন্ন খাওয়ার পরে যে সমস্ত বীজগুলো পাইতো সেগুলো আঙিনায় পুঁতে দিত। তখন দেখলো যে এই যে গাছ থেকে আমরা নতুন খাদ্য পেতে পারি। এই চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে তারা যে বন থেকে যে সমস্ত ফলমূল নিয়ে আসতো সেই সমস্ত ফলমূলের বীজটা সংগ্রহ করে তারা আঙিনায় পুঁতে দিত, এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে যে হর্টিকালচারের যে সোসাইটিটা সেটা বিল্ড আপ করতে শুরু করে। তারপর থেকে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, যে আমি একটা গাছ পুঁতেছি, এটা রেখে আমি আর এক জায়গায় চলে যাব। এই যে মায়া, এই যে টান থেকে কিন্তু আস্তে আস্তে কি হলো, যে স্থায়ীভাবে বসবাসের যে চিন্তা সেটা তাদের মাথায় আসলো। এই সময় কি হলো? উপজাতি তৈরি হলো, নেতৃত্ব তৈরি হলো, তারপরে ধর্মের যে প্রভাব সেগুলো কিন্তু লক্ষ্য করা গেল এই সময়, উদ্যান কৃষি এই সময়টা। তারপর কি আছে? কৃষি সমাজ, এগ্রিকালচার সোসাইটি। মানব ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কৃষি সমাজ। এই সময় মানুষ নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে এবং তারা বীজ সংগ্রহ করতো, বীজ রোপণ করতো এবং নতুন করে আবার ফসল আসতো। এই সমাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খাদ্য সংগ্রহ করা, খাদ্য উৎপাদন করা। শিক্ষার্থী, এরপর শিল্প সমাজ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এই স্তর মূলত যন্ত্র নির্ভর সমাজ। বিভিন্ন জিনিসের ফিনিশ যে প্রোডাক্ট সেটা হাতে পাই। সেটা কিভাবে পাই? বিভিন্ন যন্ত্রে, বিভিন্ন মানুষের হাত ঘুরে 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 যন্ত্রের মধ্যে দিয়ে প্রক্রিয়াজাতকরণ হয়ে আমরা বিভিন্ন জিনিস হাতে পাই। যেরকম অনেক খাবারই আছে, বিস্কিট, তারপরে পাউরুটি, এগুলো। তা এই যে খাবারগুলো কৃষক কী করে? খাদ্য উৎপাদন করতে পারে, গম, ডাল, এগুলো কিন্তু উৎপাদন করছে, কিন্তু এই যে প্রক্রিয়াজাতকরণগুলো কিন্তু কি করছে? বিভিন্ন যন্ত্রাংশের মধ্য দিয়ে আমাদের হাতে আসছে, বা আমরা মেন আইডিয়া অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির প্রয়োগের ফলে কি হচ্ছে, যে আমাদের যে উৎপাদন সেটা বহু গুণ বেড়ে গেছে। আমরা ছোটোবেলায় দেখেছি যে জমিতে 1 বিঘা জমিতে আগে দেখা যাচ্ছে 10 থেকে 15 মণ ধান হতো। যখন 10 থেকে 15 মণ ধান হতো তখন অনেক মানুষ যেত সেই জমিতে দেখতে, যে কি পরিমাণ ধান হয়েছে দেখি তো। এখন কি হচ্ছে? এখন একই জমির পরিমাণ কিন্তু বাড়েনি, কিন্তু ওই একই জমিতে 30 থেকে 35 মণ ধান হচ্ছে। কিভাবে সেটা? এটা উন্নত প্রযুক্তির ফলে, দেখা যাচ্ছে কি উন্নত বীজ সংগ্রহের ফলে সেটা ওই একই জমিতে অনেক বেশি ফসল উৎপাদন হচ্ছে। পরে কি আছে? আধুনিক শিল্প সমাজ, যেটা বলি আমরা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, যেটা আমরা বর্তমানে বিলং করছি। এটাই এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে তোমাদের দিয়েই উদাহরণ, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, আমরা তোমাদের সাথে আমাদের দেখা নাই, কিন্তু ক্লাসের মধ্যে দিয়ে, অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে আমাদের কিছুটা হলেও তোমাদের পারপাস সার্ভ হচ্ছে, সহযোগিতা পাচ্ছ, ক্লাস পাচ্ছ। এই যে
অনলাইন যে প্রসেসটা, এটাই হচ্ছে আধুনিক শিল্প সমাজ। এই যে আমি খুলনাতে আছি, আমি এই বাংলাদেশ থেকে আমি কি করছি, লন্ডনে, অস্ট্রেলিয়ায় বা আমেরিকাতে কি লাইভ প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হতে পারছি, সংযুক্ত হতে পারছি। এটাই হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে আধুনিক শিল্প সমাজে অবস্থান করছি, ফেসবুকের কথা যদি আমরা বলি, যে সারা বিশ্বের নিউজটা তোমরা একটা যোগাযোগ মাধ্যমে, তোমরা ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের খবর নিতে পারছো। বিভিন্ন ইনফরমেশন যখন তখন সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই ফেসবুকের মধ্য দিয়ে বা যোগাযোগ নিউজের মধ্য দিয়ে। এইগুলোই হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমাজ প্রত্যয়টি ভালোভাবে বুঝেছো। সমাজের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, তারপরে সমাজের যে বিবর্তনের ধারাগুলো আছে, যে পর্যায়গুলো আছে, সেগুলো আমি বিশ্লেষণ করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে, আমি সহযোগিতা করব। আর সে পর্যন্ত, এই যে সামনে ঈদ, তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি আমার আজকের ক্লাস শেষ করছি।